সকালে ছেলেকে খুঁজতে গিয়ে আমার একমাত্র ছেলের বউ মার্জিয়ার একটা চাপা কণ্ঠ শুনে তার রুমের দরজার সামনে দাঁড়ালাম। দরজা একটা ফাঁক করে দেখলাম মার্জিয়া মুখ ডেকে কান্না শব্দটা ঢাকার ব্যর্থ চেষ্টা করছে। ছেলেকে কোথাও দেখতে পেলাম না। আস্তে করে দরজা ঠেলে আমি রুমে ঢুকলাম। মার্জিয়া আমার পায়ের শব্দ শুনে চমকে উঠে কিছুটা লুকিয়ে ফেললো। আমি কিন্তু জিনিসটা দেখে ফেলেছি, প্রেগনেন্সি কি, যাতে স্পষ্ট একটা লাল দাগ দেখা যাচ্ছে। মার্জিয়া তাড়াহুড়ো করে চোখে জল মুছে উঠে দাঁড়ালো আর বলল, মা আপনি এখানে কি করছেন? কিছু লাগবে? আমাকে ডাকতে পারতেন। আমি মার্জিয়া শুকনো মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আবির কি অফিসে চলে গিয়েছে? মার্জিয়া বলল, হ্যাঁ মা, একটু আগে গিয়েছে। আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে জাগায়নি। আজ ঘুম থেকে একটু দেরি করে উঠতে হলো, শরীরটাও ভালো যাচ্ছে না তাই। তাই বলো, আমাকে না বলে অফিসে কোনোদিন যায়নি। ওকে একটা কথা বলার ছিল, তাই তোমাদের রুমে আসতে হলো। আমি ভাবলাম এখানে হয়তো ও বের হয়নি। মার্জিয়া বলল, মা আপনি ডাইনিংয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। আমি কিছু না বলে ওদের রুম থেকে চলে এলাম। মার্জিয়া নাস্তা নিয়ে গেল। আমি কিছু না বলে নাস্তা খেয়ে উঠে বললাম, সন্ধ্যায় আবির ফিরলে তুমি আর আবির আমার কাছে এসো, দরকার আছে। মার্জিয়া শুকনো মুখ নিয়ে মাথা নাড়ল। রাতে আবির আর মার্জিয়া আমার কাছে এলো। আমি গল্পের বই পড়ছিলাম। আবির বলল, মা তুমি আমায় ডেকেছো? বইটা পাশে রেখে আমি বললাম, তোর আমার জন্য একটু সময় হবে? কিছু কথা বলার ছিল। আবির বলল, এভাবে বলছো কেন? অবশ্য হবে, কি বলার আছে বলো। আসলে আমার তোরা দুজনের সঙ্গে কিছু কথা ছিল। বস এখানে। দুজন সামনে থাকায় সোফায় বসলাম। আমি এবার বললাম, তা তোমাদের বিয়ে তো হলো বছরখানেক, সন্তানের কি খবর? আমাকে আবার পুরনো যুগের মায়েদের মতো ভাবিস না যে একমাত্র ছেলের ঘরে ছেলে দেখার জন্য আকুলি বিকুলি করছি। তোদের জীবন তোরা কি করবি, তোদের ব্যাপার। সকালে তোকে খুঁজতে গিয়ে মার্জিয়া নিশ্চুপ কান্না দেখলাম, সাথে প্রেগনেন্সি কিট। মার্জিয়া মুখ নিচু করলো। আবিরের মুখে ভাবটাও দুঃখজনক। আমি বললাম, মার্জিয়া তুই কি কিছু বলেছিস বাচ্চা হচ্ছে না বলে, বা দ্বিতীয় বিয়ে করার কোনো পরিকল্পনা আছে নাকি? আবির বলল, মা এমন করে কেন বলছো? দ্বিতীয় বিয়ে করার আমার কোনো ইচ্ছেই নেই, আর ওকে আমি কিছুই বলিনি তেমন। তবে একটা সন্তানের ইচ্ছে তো সব স্বামী স্ত্রী থাকে। আমি বললাম, তাহলে পরীক্ষা করিয়েছিস? আবির বলল, মার্জিয়া সব রিপোর্ট ভালো। আমি তখন আবিরকে বললাম, আর তোর রিপোর্ট? আমার কথা শুনে আবির চমকে গিয়ে বলল, আমার রিপোর্ট ভালোই হবে, আমি একদম সুস্থ। এর মানে তুই নিজেকে এখনো চেক আপ করাসনি? আন্দাজে বলতেছিস তুই একদম ফিট? দেখ বাবু, সন্তান হওয়ার আর না হওয়ার যেমন একজন নারীর দোষে আর গুণে হয়, তেমন একজন পুরুষের দোষ গুণটাও সমান থাকে। আমাদের সমাজে সবসময় দোষ দেওয়া হয় একজন নারীর সন্তান না হওয়ার জন্য, কিন্তু একজন পুরুষ তো দোষী হতে পারে, কিন্তু এটা কোনো পুরুষ মেনে নেয় না, কারণ আমাদের তো তাদের পুরুষত্ব আঘাত লাগে। মার্জিয়া সকালের কান্না দেখার পর আমার অনেক কষ্ট হয়েছে। বিয়ে হয়ে আসার পর ওকে এতদিন পর্যন্ত কাঁদতে দেখিনি। আমি মার্জিয়াকে বললাম, তুমি গর্ভবতী হতে পারছো না, চেষ্টা করলে সব হবে। এর জন্য মন দুঃখী করার কোনো দরকার নেই। মার্জিয়া চোখ তুলে আমাকে বলল। আমি ওকে উপেক্ষা করে আবিরকে বললাম, দেখ বাবু, তুই যদি মার্জিয়াকে বাচ্চা না হওয়ার জন্য কিছু বলে থাকিস তাহলে তুই খুব বড় ভুল করছিস। আবির বলল, মা আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। আর মার্জিয়া কেন কাছে সেটা তুমি এতক্ষণে জেনে গেলে। এরপর আর কি বলবো বলো? একটা বিরক্তিকর ভাব নিয়ে আবার মার্জিয়ার দিকে তাকিয়ে বলল, কেন এত নিজেকে কষ্ট দিচ্ছ? মার্জিয়া চোখের জল মুছে বলল, কতদিন তোমাকে বাবার ডাক শোনাতে পারবো সেটা ভেবে কান্না পায়। আমি হাসলাম আর বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোদের কি খুব তাড়া আছে? আবির বলল, না। তোমার কি আর কিছু বলার আছে? যদি এই বিষয়ে হয় তো ক্ষমা করো, আমি আর কিছু শুনতে চাই না। আমি বললাম, না তেমন কিছু বলার নেই। তোর পরীক্ষা না করে যে রেজাল্ট দিলি, একটা কথায় এই কথা একটা পুরনো গল্প মনে পড়ে গেল। আজ ভাবছি তোদেরকে সেই গল্প বলে শোনাতে চাইলে বলতে পারি। মার্জিয়া মুখ তুলে বলল, কার গল্প মা? একটা ভাগ্যের পরী এসে পরিণত হওয়া মেয়ের গল্প। আর নামটা আমি না হয় গল্পের শেষে বলি, কি বলো? আবির বলল, সারাদিন অফিসে খাটি, এখন মার্জিয়ার মতো গল্প শুনবো? বাচ্চাদের মতো গল্প শুনবো? কিন্তু মার্জিয়ার চোখে দেখলাম বেগ উৎসাহ গল্প শোনার। আমি বললাম, শুনে দেখ, কিছু জানতে পারবি বলে গল্প বলা শুরু করলাম। এটা আজ থেকে 30 বছর আগের কাহিনী। সেই সময়ের কথা বলছি, তখন কম বয়সে মেয়েদের বিয়ে হতো। তার যে মেয়েটার গল্প বলছি তার বিয়ের বয়স ছিল এই ধর 15 কি 16। একটা বেশ বনেদি পরিবারের একমাত্র ছেলের সাথে তার
বিয়ে হয়। মেয়েটি সবে 9-এ পড়েছিল। মধ্যবিত্ত পরিবার, এখন পড়ার থেকে বিয়ে দেওয়া চল বেশি ছিল। 3 ভাইয়ের পর এক বোনের জন্ম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার জন্মের বছর 6 পর তার বাবার অকাল মৃত্যু হয়। বড় ভাইদের সংসার, মা ও মেয়ের যেমন তেমন সময় কাটছিল, যেখানে পড়াশোনা বিলাসিতা মাত্র। যাই হোক, বিয়ের পর সেই মেয়েটার জীবন ভালোই কাটছিল, কিন্তু বিয়ের বছর খানেক পর যখন তার কোনো সন্তান হচ্ছিল না, তখন তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন তার আর এখনকার মতো দেরি করে বাচ্চা নেওয়ার চল ছিল না। তার উপর ছেলেটি বাবার একমাত্র ছেলে, তাই তার বংশের প্রতি তাড়াতাড়ি আসাটা জরুরি। মেয়েটির বাচ্চা হচ্ছে না একরকম হয়ে 1 বছর হয়ে গেল। এবার শ্বশুরবাড়িতে মেয়েটিকে বলা শুরু করলো বন্দা বা বাজা, আর কি গ্রাম্য ভাষায়। আর বাপের বাড়িতেও খবর যায় যে তাদের মেয়ে বাজা। একদিন মেয়েটি মা আসে মেয়েকে দেখতে, অপমানিত হয়ে চোখে জল নিয়ে ফিরে যায়। একটা বাজা মেয়েকে, তাদের একমাত্র ছেলেকে ঠকিয়ে বিয়ে দেওয়ার জন্য মেয়েটির শাশুড়ি মেয়েটিকে চোখের সামনে সেখানে গর্ভবতী চাকররাও ছিল, তাদের সামনে তার মাকে অপমান করে। ততদিনে পাড়া থেকে গ্রাম সব জায়গায় কথা চেয়ে গিয়েছিল অমুক বাড়ির একমাত্র বৌমা বাচ্চা জন্ম দিতে অপরাগ। মেয়েটির স্বামীও যেন অধৈর্য হয়ে উঠলো বাচ্চা না হওয়ার জন্য। এদিকে শাশুড়ি তো ছিল, সাথে শ্বশুর ও শুরু করলো ছেলের আরেকটি বিয়ে দেওয়ার জন্য। কিরকম ভয়ঙ্কর একটা দিন কাটছিল মেয়েটার। যে মেয়েটি সবার চোখে ভালো ছিল, হঠাৎ যেন সবার চোখে বিনা দোষে খারাপ হয়ে গেল। সে শুধু একটাই প্রার্থনা করছিল সৃষ্টিকর্তাকে, যে কোনোভাবে একটা সন্তানের জননী হোক, না হলে তার জীবনটা ওই বাড়িতে কাটানো মুশকিল হয়ে পড়বে। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এটা চাইছিল না যে ওই মেয়ের ওই বাড়িতে অপমান সহ্য করে থাকুক। বৌদি বাড়ির ছেলের আবার বিয়ে দেওয়া হলো। আর জানিস, সে নতুন বউয়ের বাচ্চা দেওয়ার সময় 2 মাসের মধ্যে মার্জিয়াকে জিজ্ঞেস করলো আগের বউটার কি হলো। আমি বললাম, কি আর হবে, বাপের বাড়ি পাঠিয়ে দিল তালাক দিয়ে। কারণ একটা বাজা মেয়ে থাকলে তাদের নতুন বউয়ের কপালেও দোষ পড়বে। মেয়েটি কুনজরে নতুন বউয়ের বাচ্চা হবে না, তাই এক কাপড়ে মেয়েটিকে ঘর ছাড়তে হয়। মেয়েটি বাপের বাড়ি যায়, আশেপাশে গ্রামের দুর্নাম ছড়িয়ে যায় মেয়েটি বান্দা। কি যে অসহনীয় হয়ে উঠেছিল। মেয়েটির জীবন 1 বছর 17, মেয়ের ডিভোর্স, তখন সবাই তাকেই দোষ দিল। কেউ কি নিজের থেকে বন্ধা হয়? নিশ্চয়ই না। কিন্তু সমাজ, এমনকি তারই বাড়ির সবাই তাকে উঠতে বসতে খোঁটা দিত। মাঝে মাঝে মেয়েটির ইচ্ছে হতো মরে যেতে, কিন্তু পারেনি নিজেকে শেষ করে দিতে। কেন পারেনি সেটাও সে পরে বুঝতে পারে। বিধাতা হয়তো মুখে তুলে তাকিয়েছিল মেয়েটির দিকে, তার চোখের জল, দুঃখ, কষ্ট হয়তো বিধাতার মন গলিয়ে দিয়েছিল। মেয়েটির ডিভোর্সে 2 বছর পর একটা বিয়ে সম্বন্ধ আসে, ব্যবসায়ী পাত্র মেয়েটিকে দেখে 20 বছরের বড়। পাত্রের বেশি বয়সে বিয়ে হওয়ার কারণ তার বাবা নেই। ছোট ভাই বোনদের দেখতে গিয়ে সঠিক সময়ে আর বিয়ে করা হয়নি। মেয়েটির বাড়ির কেউ এটির বিরোধী করলো না, একবারও ভাবলো না মেয়েটি কিভাবে তার সাথে থাকবে। মেয়েটির বাড়ির সবাই যেন ধরে প্রাণ এলো। জেনে শুনে কেউ নিজে থেকে তাদের ভার মুক্ত করতে চাইছে, আর মেয়েটি অদ্ভুত ভয় লাগা শুরু করলো। হওয়ার কারণ তার বাবা নেই। ছোট ভাই বোনদের দেখতে গিয়ে সঠিক বয়সে তার আর বিয়ে করা হয়নি। মেয়েটির বাড়ির কেউ এটির বিরোধী করলো না, একবারও ভাবলো না মেয়েটি থাকবে কিভাবে তার সাথে। মেয়েটির বাড়ির সবাই যেন ধরে প্রাণ ফিরে এলো। জেনে শুনে কেউ নিজ থেকে তার ভার মুক্ত করতে চাইছে আর কি। মেয়েটি অদ্ভুত ভয় লাগা শুরু করলো। এক তো তার থেকে অনেকটা বয়সে বড়, আর যদি বাচ্চা না হয় তো সেই এসে বাপের বাড়িতে পড়তে হবে। এবার হয়তো তার সত্যি বেঁচে থাকা মুশকিল হবে। তাই একরকম বাধ্য হয়ে তাকে বিয়েতে রাজি হতে হয়। বিয়ে হওয়ার পর ছেলের বাড়ি সকলে ফিসফাস শুরু করলো, এ মেয়ে তো বাজা, একে কেন বিয়ে করলো। ছেলেটির মা সবার সামনে হা হুতাশ করে বলছিল, কত করে বললাম এই মেয়েকে বিয়ে করিস না, বংশের বাড়তি জন্ম দিতে পারবে না, কিন্তু কে শোনে কার কথা। আমি নাতির মুখ না দেখে মরবো। মেয়েটি সবার কথা শুনে কাঁদতে লাগলো। আবার শুরু হলো তার মেয়ে হয়ে জন্মানোর জন্য দোষ দেওয়া। বাসর রাতে সেই মানুষটিকে জিজ্ঞেস করলো তাকে কেন বিয়ে করেছে, জেনে শুনে কেন নিজে পায়ে নিজে কুঠারাঘাত করেছে, তাকে সবার সামনে অপমানে ফেলার জন্য। কিন্তু মানুষটি তো একদম আলাদা। হালকা হাসি দিয়ে মুখে বলল, ভাগ্যে যা থাকে তাই হয়, তোমার যা আছে তুমি তা পাবে, কেউ কাড়িয়ে নিতে পারবে না। তুমি আমার ভাগ্যে ছিলে, তাই আমার কাছে এলে। মেয়েটি শাশুড়ির জন্য চোখের শুল ছিল, উঠতে বসতে তাকে কথা শোনাতো, যেন সে তার ছেলেকে পটিয়ে বিয়ে করেছে। বিয়ের মাস 2 পর একদিন মেয়েটি মাথা ঘুরে পড়ে যায়। মানুষটি একটা দায় ডাকলো। দায় মেয়েটিকে পরীক্ষা করে বলল সে গর্ভবতী। মেয়েটির সাথে তার স্বামী আর শাশুড়ি খুবই অবাক হয়। একটা বাজা মেয়ে কি করে মা হতে পারে, কিন্তু ঘটনাটি সত্যি ঘটে। মেয়েটি তার স্বামীর পায়ে পড়ে তাকে বলে, আপনি আমার
বদনাম করছিলেন। আমি এবার বুঝতে পারলাম কেন আপনার সাথে আমার মিল রেখেছে সৃষ্টিকর্তা। যারা যারা মেয়েটিকে বদনাম করে বেরিয়েছিল, সবার মুখে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা লেগে যায়। মেয়েটি এক ধাক্কায় সম্মান কয়েক গুণ বেড়ে যায়। যার তাকে বদনাম করেছিল তারাই আবার তার সুনাম করতে থাকে। ঠিক 10 মাস পর মেয়েটি একটি সুন্দর ছেলে জন্ম দেয়। মেয়েটি তার স্বামীর হাতে ছেলেকে তুলে বলেছিল, আপনি আমার মাথার কলঙ্ক মুছিয়ে দিলেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞতা। স্বামী তখন তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, আমি এখানে মাধ্যম মাত্র, তোমাকে বলেছিলাম তোমার যা আছে তুমি তা পাবে। মেয়েটি ঝরঝর করে কেঁদে ফেললো আর স্বামী চোখ মুছে বলল, আজ থেকে তুমি হাসবে, মন খুলে বাঁচবে, তোমার দুঃখের দিন শেষ হলো। একদিন মেয়েটি জানতে পারে তার আগের স্বামীর দ্বিতীয় বিয়েতেও সন্তান হয়নি, তাই সে আরও একটি বিয়ে করেছে। একটি সন্তানের আশায় 3টি বিয়ে করলেও কারো কাছ থেকে সন্তান পেল না। মেয়েটির ছেলে হওয়ার খবর তাদের কানে যেতে সেই বাড়ি থেকে একজন সৎ চোখে দেখে যায়। এবার একটা কথা রুটতে থাকে, আসলে ছেলেটির দোষ আছে। 3টি বিয়ে করেছে, 3টি বদ্দা হয়ে কি করে? সবচেয়ে বড় কথা, প্রথম মেয়েটি বাচ্চা হলে কি করে? যদি সে বাচ্চা হয়, তার 3 নাম্বার স্ত্রী সব জায়গায় তার স্বামীর বাবা না হওয়ার বদনাম ছড়িয়ে দেয়। আমি চুপ করে যেতে মার্জি জিজ্ঞেস করলো, মা, যার গল্প শুনলাম তার নাম তো বললেন না? আসমারা বানো। আবির ও মার্জিয়া দুজনে চমকে উঠে বলল, মা তুমি? আমি চোখের জল মুছে বললাম, হ্যাঁ, আমি সেই হতভাগ্য মহিলা যাকে তুই তোর বাবার মুক্তি দিয়ে বদনাম থেকে তোর বাবা আমাকে পড়া শেষ করার তাগাদা দেয়। তার অনুপ্রেরণায় আমি বিয়ে পাশ করি, কিন্তু মানুষটিকে আমি সেবা বেশি দিন করতে পারলাম কই। তোর যখন বয়স 4 একটা ছোট স্ট্রোকে চলে গেল। আজ পর্যন্ত আমি তার সেই 4 বছরে দেওয়া সম্মান আর ভালোবাসা নিয়ে কাটিয়ে দিয়েছি। তুই আর মার্জিয়া ছাড়া আমার আর কেউ নাই রে, তোরা সুখে থাকলে আমি ভালো থাকবো। আবিরের রুম থেকে যাওয়ার আগে আমার কপালে চুমু খেয়ে বলল, মা, আমি কালে ডাক্তার দেখাবো আর নিজেকে এভাবে গুটিয়ে রাখবো না। আমি শুধু হাসলাম। 2 দিন পরের কথা, আমি আমার রুমে খাটে বসে বই পড়ছিলাম। আর যে রুমের দরজা রেখে ঢুকে বলল, তার মুখে একটা সুন্দর হাসি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু বলবে? মার্জিয়া বলল, মা, আপনার ছেলের রিপোর্টে একটু সমস্যা আছে, কিন্তু ডাক্তার বলেছে বড় কিছু সমস্যা না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করেই মার্জিয়া আমাকে জড়িয়ে বলল, আপনি দোয়া করেন যেন আপনি তাড়াতাড়ি দাদি হতে পারেন। দেখলাম তার চোখে জল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তোমার শ্বশুর সবসময় বলতো, যে জিনিস তোমার থাকবে সে অবশ্যই তোমার কাছে চলে আসবে। আমার দোয়া আমার 2 সন্তানের জন্য আজীবন থাকবে।